পড়ছিলাম দিশেহারা কলমে সানা শেখ পর্ব সংখ্যা ১৯। আমি এই রুমে থাকি। এই কিরে, তুই দেখছি তোর মা খালার মতো হয়ে গেছিস। পুরুষ মানুষ ছাড়া থাকতেই পারিস না। সোহার কান ঝাঝা করে ওঠে শ্রবণের কথা শুনে। এই ছেলে নিজেকে ভাবেটা কি? নিহাতি ভয় পাচ্ছে বলে এই রুমে এসেছে, নয়তো জীবনও আসতো না। ওর মতো বদলোকের কাছে কে আসতে চায়? অন্তত সোহা চায় না। নিজেকে সামলে দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে, না, এমন কিছু না। ওই রুমে একা একা ভয় লাগছে। তুমি বিছানায় থাকো, আমি নিচে বিছানা করে থাকি। না, বের হো আমার রুম থেকে। দ্বিতীয়বার যেন তোকে এই রুমে না দেখি। শ্রবণের রাগী স্বর শুনে চুপসে যায় সোহা। আর কিছু বলার সাহস পাচ্ছে না। ওই রুমে ফিরে যাওয়ারও সাহস হচ্ছে না। পাশাপাশি রুম হলেও কথা ছিল। এই রুমের চেয়ে বেশ কিছুটা দূরত্ব ওই রুমের। পাশের রুমটা শ্রবণের স্টাডি রুম। যাচ্ছিস না কেন? আমাকে বাড়িতে যেতে দাও। শ্রবণ বিছানা থেকে নেমে তেড়ে আসে সোহার দিকে। সোহা ভয়ে পেছাতে পেছাতে দেয়ালের সঙ্গে ঠেকে যায়। শ্রবণ সোহার সামনে দাঁড়ায়, একদম কাছাকাছি। সোহা ভয়ে মুখ তুলে তাকাচ্ছে না। শ্রবণ সোহার চোয়াল চেপে ধরে মুখ উঁচু করে চোখে চোখ রেখে দাঁতে দাঁত পিষে বলে, ওই বাড়িতে তো দূর, তুই এই ফ্ল্যাটের বাইরেও যেতে পারবি না। আর একবার ওই বাড়িতে যাওয়ার কথা মুখ দিয়ে বের করলে তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। সোহা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, চোখ দুটো পানিতে টইটুম্বুর। শ্রবণ আগের মতো একই সুরে বলে, জাগিয়ে ঘুমা। রাতে আমার গায়ে ছোঁয়া দিলে পাছায় লাথি দিয়ে রুম থেকে বের করে দেব। সোহাকে ছেড়ে পুনরায় বিছানায় বসে হেডবোর্ডের সঙ্গে হেলান দিয়ে সোহা কিছু সময় দাঁড়িয়ে থেকে ধীর পায়ে এসে বিছানায় উঠে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। ভয়ে ওর আত্মাসহ শরীর এখনও কাঁপছে। শয়তানটা কথায় কথায় তেড়ে এসে গলায় আর চোয়াল চেপে ধরে। গত রাতে নিজেই জাপটে ধরে ঘুমিয়েছে, এখন এসেছে ছোঁয়া নিয়ে কথা বলতে। ওকে ছোঁয়া তো দূরে থাক, ওর চেহারাও দেখতে চায় না সোহা। নিজেই তো জোর করে নিয়ে এসে আটকে রেখেছে, এখন আলাদা রুমে রেখে ভূতের ভয় দেখিয়ে মারতেও চায়। সকালে সোহার ঘুম ভাঙার পর চোখ মেলে তাকিয়ে দেখে শ্রবণ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। এই ছেলে প্রত্যেক দিন এত সকাল সকাল কিভাবে ঘুম থেকে উঠে যায় সোহা বুঝতে পারে না। রাতে ঘুমায়ও দেরি করে, আবার সকালে দ্রুত উঠে যায়। শুধু গতকাল বেলা করে ঘুম থেকে উঠেছিল। সোহা শোয়া থেকে উঠে বিছানায় গুছিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। মাথা ভার ভার হয়ে আছে আজ। রাতে টেনশনে ঘুমই হয়নি ভালোভাবে। শ্রবণ শোয়ার পর মাঝখান থেকে কোলবালিশ সরিয়ে দিয়েছিল। সোহাকে মারার মতো কোনো কারণ পাচ্ছিল না, তাই শয়তানি করে বালিশ সরিয়ে দিয়েছিল যেন সোহা ঘুমের ঘোরে ওর কাছে চলে আসে আর ও সোহাকে উত্তম মধম দিতে পারে। বেচারি সোহা শ্রবণের মতলব বুঝতে পেরে ঘুমোতেই পারেনি ভালোভাবে। ওর ঘুমের ঘোরে গড়াগড়ি করার অভ্যাস। ঘুমের ঘোরে কখন জানি শ্রবণের গায়ে ছোঁয়া দিয়ে ফেলে আর শ্রবণ ওকে উত্তম মধ্যম কালানি দেয়। শ্রবণ ফর্মাল সাদা শার্ট আর কালো প্যান্ট পরেছে। শার্ট ইন করা, হাতে কোনোই পর্যন্ত গোটানো, চুলগুলো হেয়ার জেল দিয়ে সেট করেছে। হাতে ঘড়ি পরে সানগ্লাস শার্টের সামনে ঝুলিয়ে নেয়। ফোন, ওয়ালেট আর গাড়ির চাবি পকেটে ভরে নেয়। প্রায় 9টা বাজতে চলল। নাস্তা করে যাবে অফিসে। আজ দুই ভাইয়ের হাগা টাইট করে দিয়ে আসবে। শাহিন রেজা চৌধুরীও কম দোষী নয়। উনি চাইলেই শ্রবণের সঙ্গ দিতে পারতেন তখন, কিন্তু দেননি। দেখেছেন শুধু নিজের স্বার্থ, নিজেদের নিয়ে ভেবেছেন সব সময়। ভাতিজার দিকে ফিরেও তাকাননি। শ্রবণ ডাইনিং টেবিলে বসে চেয়ার টেনে জিম থেকে ফেরার সময় নাস্তা কিনে নিয়ে এসেছে দুজনের জন্য। শ্রবণের খাওয়ার মাঝেই সোহা আসে ডাইনিং টেবিলের কাছে। চোখ দিয়ে গিলে খাবি নাকি? শ্রবণের কর্কশ স্বর শুনে মাথা নিচু করে নেয় সোহা। শ্রবণ আগের মতোই কর্কশ স্বরে বলে, এগুলো গিলে দুপুরে রান্না করবি। সোহা তড়িৎ গতিতে মুখ তুলে তাকায়। ও রান্না করবে? শ্রবণ পুনরায় বলে, বুঝতে পেরেছিস আমার কথা? আমি তো রান্না করতে পারি না। পারিস না, শিখে নিবি। আমি দুপুরে ফিরে এসে খাবো। খাবার যেন রেডি থাকে। খাবার ভালো না হলে তোর কপালে শনি আছে। সোহা কাঁদো কাঁদো গলায় বলে, এক বেলার মধ্যে কিভাবে রান্না শিখবো সেটা তো আমি জানি না। তুই রান্না করবি, আমি খাবো। আমি সত্যি সত্যি রান্না করতে পারি না। এক কথা বারবার বলবি তো কানসা বরাবর দেবো একটা। সোহা চোখের পানি মুছতে মুছতে শ্রাবণের দিকে তাকিয়ে থাকে। এ কেমন জালিম! রান্না করতে বলছে, আবার খাবার ভালো না হলেও খবর আছে বলছি। জীবনে একটা ডিম সেদ্ধ করেনি, আজকে রান্না কিভাবে করবে? শ্রবণ নিজের খাওয়া শেষ করে উঠে দাঁড়ায়। টিস্যু পেপার দিয়ে হাত মুছতে মুছতে দরজার দিকে এগিয়ে যায়। সোয়া পিছন থেকে জড়ানো গলায় বলে, কি রান্না করব? শ্রবণ পেছন না ফিরেই বলে, গরুর মাংস, মসুর ডাল, করলা ভাজি, মাছ ভাজি, ডিম ভুনা আর ভাত। এত কিছু? সোয়ার ওষ্ঠজোড়া ফাঁক হয়ে গেছে। এত কিছু ও একা একা কিভাবে করবে? রান্নাই করতে পারে না, সেখানে এত কিছু করা ওর পক্ষে সম্ভব? শ্রবণ বেরিয়ে গেছে ফ্ল্যাট থেকে। সোয়া তখনও ঠায় দাঁড়িয়ে আছে। ওর মাথা কাজ করছে না। হাত পা ছড়িয়ে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে।
কোন পাপের কারণে এই শ্রবণ নামক ঝড় ওর জীবনে আসলো? ভালোই তো ছিল। ভালো থাকা আর শান্তি কেড়ে নেওয়ার জন্য এই শ্রবণ ওর জীবনে এসেছে। খিদে পেয়েছে, চেয়ার টেনে বসে খাওয়ার জন্য। আগে খেয়ে পেট ঠান্ডা করে নিক, তারপর ভাববে কিভাবে কি করবে। খেতে খেতে আশেপাশে নজর বোলায়। এত বড় ফ্ল্যাটে ও একা রয়েছে, কেমন গা ছমছম করছে। খাওয়া শেষ হতেই টেবিল গুছিয়ে রেখে রান্নাঘরে আসে। রান্না করতে বলে গেল। রান্নার জিনিস আছে কি? ফ্রিজ খুলে নর্মালে ডিম পেয়ে যায়, তবে করলা নেই। ডিপ খুলে মাংস বের করে, মাছ বের করে পানিতে ভিজিয়ে রাখে। পুরো রান্নাঘর তন্ন তন্ন ঘুরে খুঁজেও ডাল পায় না, হয়তো নেই। রুমে গিয়ে ফোন নিয়ে আসে। শ্রবণ গতকালই ওয়াইফাই কানেক্ট করে দিয়েছিল। ইউটিউবে ঢোকে রান্নার ভিডিও দেখতে শুরু করে। ভিডিও দেখে দেখে সব মশলা বের করে। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেয়। রসুন আর আদা ব্লেন্ডার করে ব্লেন্ড করে নেয়। রান্নার সব কিছু প্রস্তুত করে ডিম সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসায়। কফি কিভাবে বানাতে হয় সেই ভিডিও দেখে নিজের জন্য এক মগ কফি বানায়। কফি খেতে খেতে মাংস রান্নার ভিডিও আবার দেখতে শুরু করে। রান্না ভালো না হলে শ্রবণ খাবার না খেয়ে ওকেই চিবিয়ে খেয়ে ফেলবে। মাংস, ডিম ভুনা আর মাছ ভাজি করতে করতেই দুপুর হয়ে গেছে সোহার। আল্লাহকে ডাকতে ডাকতে ভয়ে ভয়ে অনেক যত্ন নিয়ে রান্না করেছে যেন ভালো হয় রান্না। জীবনে প্রথম আজ রান্না করলো। শ্রবণের কাছে কেমন লাগবে কে জানে। যদি ভালো না লাগে ওকে কি মারবে? সোহার 2 হাত জ্বলছে কাঁচামরিচ কাটার জন্য আর মাছ ম্যারিনেট করার জন্য। হাত দুটো লাল টকটকে হয়ে গেছে। আগুনের তাপ লাগলে আরও বেশি জ্বলে। হাত জ্বলার কারণে বেচারির 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। একটু পর পর হাতে ফু দেয়, আবার পানিতে ভিজিয়ে রাখে। ভাত রান্না করার জন্য চাল ধুয়ে চুলায় বসিয়ে দেয়। বড় একটা বাটিতে পানি নিয়ে আইস কিউব নিয়ে সেটাতে 2 হাত ভিজিয়ে রাখে আবার। এখন একটু আরাম লাগছে। দুপুর তো হয়েই এলো। ভাত হওয়ার আগে যদি শ্রবণ ফিরে আসে, ভাতের মাড় গুলিয়ে চুলার উপর রাখে আবার। হাত দুটো এখন এত বেশি জ্বলছে যে সোহার গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে। কিছুতেই সহ্য করতে পারছে না হাতের এই জ্বালা। বাবার বাড়িতে ছিল ননির পুতুলের মতো। পাতিলের ঢাকনা তুলে ভাতের দিকে তাকিয়ে সোহার গলা শুকিয়ে আসে। খুন্তি দিয়ে ভাত নেড়ে মেয়েটা শব্দ করে কেঁদে ওঠে। হাত জ্বালা নিয়ে এত কষ্ট করে ভাতের মাড় গুলিয়ে লাভ হলো কি? এই ভাত শ্রবণ খাবে তো দূর, দেখলেও ওকে ভাজা ভাজা করে খেয়ে ফেলবে। ভাতের মাড় গলাতে দেরি হওয়ায় যাও ভাত হয়ে গেছে। আবার ভাত রান্না করতে হবে। কাঁদতে কাঁদতে চাল ধুয়ে আবার ভাত বসায়। এই পাতিলের ভাত এখন কি করবে? এতগুলো ভাত ফেলে দেবে? এই ভাত ও নিজেও খেতে পারে না। হাতের অবস্থা এমন হয়েছে যে মনে হচ্ছে হাত দুটো গরম তেলের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। পুনরায় পানির মধ্যে হাত ডুবিয়ে দেয়। জীবনের প্রথম রান্না করতেও ওর এত কষ্ট হয়নি যতটা হাত জ্বালার কারণে করছে। সারাদিন গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু শ্রবণ এখনও ফ্ল্যাটে ফেরেনি। সোয়ার এখন আরও বেশি ভয় করছে। একা ফ্ল্যাটে থাকতে হাতের জ্বালা ঠিক হয়ে গেছে এখন। শ্রবণের জন্য অপেক্ষা করতে করতে ওর নিজেরও খাওয়া হয়নি দুপুরে। খিদেও পেয়েছে, ভয়ও করছে। শ্রবণের জন্য টেনশন হচ্ছে। দুপুরে এসে খাবে বললো, অথচ এখনও আসছে না কেন? কোনো বিপদ হলো কি? ফোন হাতে তুলে নেয়। শ্রবণের নাম্বার তো ওর কাছে নেই। দাদার কাছে কল করে ওনার কাছ থেকে শ্রবণের নাম্বার নেয়। কল করতেই রিং হতে শুরু করে। সোয়ার হার্টবিট বেড়ে গেছে। বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। রিং হতে হতে কল কেটে যায়, রিসিভ হয় না। পরপর আরও 5-6 বার কল করে, কিন্তু রিসিভ হয় না। পুনরায় কল করতেই রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে শ্রবণের কর্কশ গলার স্বর। কে? রিসিভ হচ্ছে না, চোখে দেখেন না, তবুও বারবার কল করছেন কেন? আমি। গলার স্বর শুনেই বুঝতে পেরেছে ফোনের অপর পাশে সোহা রয়েছে। বাজখাই গলায় বলে, এতবার কল করছিস কেন? কোথায় তুমি? মেয়ে নিয়ে হোটেলে শুয়ে আছি। সোহা শুকনো ঢোক গিলে বলে, দ্রুত ফিরে আসো। ভয় করছে আমার। ফোন রাখ। আরেকবার কল করে ডিস্টার্ব করবি তো ফিরে এসে। বাকি কথা শেষ না করেই কল কেটে দেয় শ্রবণ। সোহা ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে পলকহীন। কল কাটার 3 মিনিট পরেই রুমে প্রবেশ করে শ্রবণ। বিছানার দিকে তাকিয়ে দেখে সোহা ব্ল্যাঙ্কেট দিয়ে আগাগোড়া ঢেকে বসে আছে উল্টো ফিরে। শ্রবণ ধমক দিয়ে বলে, ওইভাবে বসে আছিস কেন? ভয় পেয়ে চিৎকার করে ওঠে সোহা। আতঙ্কিত হয়ে খাটের হেডবোর্ডের সঙ্গে ঠেকে গেছে। উবু হয়ে বসে ভূত ভূত বলে চিৎকার করতে থাকে সমান তালে। শ্রবণ বিরক্ত হয়ে আরেক ধমক দিয়ে বলে, চুপ করবি নাকি লাথি দিয়ে 5 তলা থেকে নিচে ফেলে দেব? শ্রবণের কথাগুলো বোধহয় শুনতে পায়নি সোহা। শ্রবণ ধৈর্য হারা হয়ে বিছানায় উঠে সোহার উপর থেকে ব্ল্যাঙ্কেট টেনে সরিয়ে নেয়। খামচে ধরেও ব্ল্যাঙ্কেট আটকে রাখতে পারে না সোহা। ভয়ে ওর চিৎকার বেড়ে গেছে আরও। শ্রবণ সোহাকে সোজা করার চেষ্টা করে দাঁতে দাঁত পিষে বলে, মুখ বন্ধ করবি নাকি দেব কানসা বরাবর একটা? সোহা কাঁদতে কাঁদতে মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়। ভয়ে আরও জোরে চিৎকার করে ওঠে। কাঁদতে কাঁদতে মিনতি করে বলে, মেরে ফেলবেন না আমাকে, আমি ছোট মানুষ। এই কি হয়েছে তোর? এমন করছিস কেন?
কে আপনি? শয়তান বেরি, তোর জামাই আমি। নিজের জামাইকেও চিনিস না, চিনবি কিভাবে? মনের মধ্যে তো অন্য বেড়াদের ঢুকিয়ে রাখিস। সকম্পিত হাত বাড়িয়ে শ্রবণের গালে হাত রাখে। এটা সত্যি শ্রবণ নাকি ওর রূপ ধরে জিনভূত এসেছে? শ্রবণ নিজের গাল থেকে ঝাড়ি দিয়ে সোহার হাত সরিয়ে দেয়। সোহা কাঁদতে কাঁদতে আবার বলে, তুমি সত্যি ভাইয়া? এই, নেশা পানি কিছু খেয়েছিস? এমন উদ্ভট আচরণ করছিস কেন? নাকি ভূতে ধরেছে এই ভরা সন্ধ্যায়? তুমি না বললে তোমার ফিরতে দেরি হবে? তাহলে এত দ্রুত কিভাবে আসলে? শ্রবণ বিছানা থেকে নেমে দাঁড়ায়। শার্টের বোতাম খুলতে খুলতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। শয়তান মেয়ে চিৎকার চেঁচামেচি করে দিল মাথা ব্যথা বাড়িয়ে। এমনিতেই ভালো লাগছে না। হাতের ঘড়ি, শার্ট প্যান্টের পকেট থেকে ফোন, ওয়ালেট সব বের করে রেখে দেয়। টাওয়াল হাতে প্রবেশ করে ওয়াশরুমে। গোসল করে এখন মাথা ঠান্ডা করবে। সোহাগ কল যখন রিসিভ করেছিল তখন শ্রবণ ফ্ল্যাটের লিফটের সামনে দাঁড়িয়েছিল। অফিসে গিয়ে শামীম রেজা চৌধুরীকে পায়নি। উনি প্রজেক্টের কাজে দেশের বাইরে চলে গেছেন। কবে ফিরবেন ঠিক নেই। আরও দুদিন পর যাওয়ার কথা থাকলেও হুট করে গত রাতে টিকিট কেটে চলে গেছেন। শ্রবণ স্পষ্ট বুঝতে পারছে উনি মূলত ওর কাছ থেকে বাঁচার জন্য দ্রুত পালিয়ে গেছেন। পালিয়ে গেছেন তো কি হয়েছে? কতদিন ওখানে পড়ে থাকবেন? দেশে তো ফিরতেই হবে, তখন দেখে নেবে ওনাকে। অফিস থেকে ফিরে সারাদিন বন্ধুদের সঙ্গেই ছিল। দুপুরে ওদের সঙ্গে রেস্টুরেন্টে খেয়েছে। মাথা ব্যথা বেড়ে গিয়েছিল, তার উপর সোয়া ফ্ল্যাটে একা একা রয়েছে। এই মেয়ে যা ভীত সেটা শ্রবণের চেয়ে ভালো আর কেউ বোধহয় জানে না। দেখা যাবে ভয়ে মরে নিজেই ভূত হয়ে গেছে। এই দুটো কারণেই মূলত রাতের আগে ফিরে এসেছে, নয়তো মাঝরাতে ফিরত। ফিরে এসে তো মাথা ব্যথা আরও বেড়ে গেল। সোয়া থম ধরে বসে আছে। কি ঘটে গেল এক মুহূর্তের মধ্যে? আরেকটু হলেই তো ওর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যেত। ও তো ভেবেই নিয়েছিল কোনো দুষ্ট জিন বা ভূত শ্রবণের রূপ ধারণ করে এসেছে ওকে মারতে। দীর্ঘ সময় ধরে গোসল করার পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শ্রবণ। দরজা খোলার আওয়াজ পেয়ে সেদিকে নজর দেয় সোহা। সদ্য গোসল করা শ্রবণকে চকচকে ফর্সা দেহ আরও চকচক করছে। চুলগুলো ভালোভাবে মুছেনি। এলোমেলো ভেজা চুলগুলো থেকে টুপটুপ পানি গড়িয়ে পড়ছে। গায়েও পানি বিদ্যমান রয়েছে এখনো। আলমারি থেকে ট্রাউজার বের করে পরে নেয়। শরীরের চুল ভালোভাবে মুছে একটা ধূসর রঙের টি শার্ট গায়ে জড়ায়। এগিয়ে এসে বিছানায় উঠে আলগোছে উপর হয়ে শুয়ে পড়ে সোহার পাশে, নিজের বালিশে। সোহার পাশে বসে তাকিয়ে থাকে শ্রবণের দিকে। ওকে কোনো প্রশ্ন করার সাহস হচ্ছে না ওর। চুপচাপ নীরবতা পেরিয়ে গেছে প্রায় আধা ঘন্টা। সোহা নিজের মধ্যে সাহস সঞ্চয় করে বলে, খাবে না? শ্রবণ উত্তর দেয় না। সোহা পুনরায় বলে, ঘুমিয়ে পড়েছ, খাবে না? শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়। ঘুমায়নি, চোখ বন্ধ করেছিল। শ্রবণকে তাকাতে দেখে মিনমিন করে বলে, খাবে না? কি খাবো? রান্না করেছিস? সোহা মাথা নেড়ে বলে, হ্যাঁ রেঁধেছি। শ্রবণ অবাক হয়ে বলে, সত্যি রেঁধেছিস? হ্যাঁ। কি কি? করলা আর ডাল ছিল না, তাই মাংস, ডিম ভুনা, মাছ ভাজি আর ভাত রান্না করেছি। রান্না ভালো হয়েছে? সোহা শুকনো ঢোক গিলে বলে, খেয়ে দেখো। যদি ভালো না হয় তাহলে তোকে কি করব আমি নিজেও জানি না। কথা বলতে বলতে শোয়া থেকে উঠে বসে শ্রবণ। কপালে ছড়িয়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। সোহার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আপনাকে কি কোলে তুলে নিয়ে যেতে হবে? সোহা দ্রুত বিছানা থেকে নেমে বাইরের দিকে এগিয়ে যায়। শ্রবণ আগায় সোহার পেছন পেছন। চেয়ার টেনে বসে শ্রবণ। সোহা ওর মুখের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, সব ঠান্ডা হয়ে গেছে, তুমি একটু বসো, আমি গরম করে নিয়ে আসি। যা। সোহা একে একে সব গরম করে নিয়ে আসে। অদক্ষ হাত হওয়ায় বেশ সময় লেগে গেছে সব গরম করতে। প্লেট ধুয়ে এনে শ্রবণের জন্য খাবার বেড়ে দেয়। শ্রবণ মাছ, ডিম ভুনা কিছুই নেয়নি, শুধু মাংস দিতে বলেছে। গম্ভীর চোখে মুখে সোহার মুখের দিকে তাকিয়ে প্লেটে হাত দেয় খাওয়ার জন্য। সোহা মনে মনে আল্লাহকে ডাকছে। প্রথম লোকমা মুখে পড়ে স্থির হয়ে যায় শ্রবণ। কপাল ভ্রু কুঁচকে সোহার মুখের দিকে তাকায়। ওর মুখের দিকে তাকিয়ে থেকে মুখের খাবার শেষ করে আবার মুখে পড়ে দেয়। ভয়ে সোহার হাত মৃদু কাঁপছে, সঙ্গে ঘামছেও। শ্রবণ প্লেটের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, তোকে কে রান্না করে দিয়েছে? কেউ না। মিথ্যে বলছিস কেন? সত্যি কেউ দেয়নি। তুমি তো বাইরে থেকে দরজা লাগিয়ে রেখে গিয়েছিলে। বাইরে থেকে কেউ ভিতরে কিভাবে আসবে বন্ধ দরজা দিয়ে? রান্না শিখলি কিভাবে? ইউটিউব থেকে। শ্রবণ আর কিছু না বলে খাওয়া চালিয়ে যায়। মন্দ হয়নি রান্না, ভালোই লাগছে খেতে। প্রথমবার হিসেবে অনেক ভালো রেঁধেছে। শ্রবণের খাওয়া অর্ধেকের বেশি শেষ। তখন সোহার দিকে চোখ পড়ে আবার। কপাল ভ্রু কুঁচকে রেখে গম্ভীর স্বরে বলে, খেয়েছিস? দুদিকে মাথা নাড়ে সোহা। দুপুরে খাসনি? না। কেন? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন? জামাইয়ের জন্য দরদ উতলে পড়ছিল নাকি? সোহা চুপ হয়ে থাকে। খেতে বস। সোহা দ্রুত চেয়ার টেনে বসে খাওয়ার জন্য।
খিদে ওর পেট চোচো করছে। এতক্ষণ শ্রবণের ভয়ে বসছিল না। শ্রবণ খাওয়া শেষ করে বসা থেকে উঠে রুমের দিকে পা বাড়ায়। সোহা পেছন থেকে বলে, আগেই যেও না, একটু এখানে বসে থাকো। শ্রবণ ঘাড় কাত করে সোহার দিকে তাকিয়ে বলে, কেন? ভয় লাগে। 2 মিনিট বসো, আমার খাওয়া হয়ে যাবে। শ্রবণ 2 সেকেন্ডও দাঁড়ায় না, ধূপধাপ পা ফেলে রুমের দিকে এগিয়ে যায়। সোহা পেছন থেকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। একটু দাঁড়ালে কি হতো? ভয়ে ভয়ে দ্রুত খাওয়া শেষ করে সোহা। প্রায় দৌড়ে দৌড়ে বাকি খাবার ফ্রিজে তুলে রেখে দেয়। ডাইনিং টেবিল না গুছিয়ে রেখে এক দৌড়ে রুমে প্রবেশ করে। শ্রবণ গ্লাস হাতে দাঁড়িয়ে আছে, হয়তো ওষুধ খেলো। সোহার দিকে তাকিয়ে বলে, কিরে, ম্যারাথন রেসে অংশ নিয়েছিস নাকি? সোহা দুদিকে মাথা নাড়িয়ে শোয়ার জন্য বিছানা ঠিক করে দেয়। শ্রবণ পানির গ্লাস রেখে বিছানায় উঠে শুয়ে পড়ে। মাথা ব্যথা কমলেও একেবারে কমেনি। জ্বর উঠবে বোধ হয়। মাথা কেমন ঝিমঝিম করছে দুপুরের পর থেকে। জ্বর আসলেই সারে সর্বনাশ। সোহা কপাল ভুরু কিঞ্চিত কুঁচকে তাকিয়ে আছে শ্রবণের দিকে। আজকে এত দ্রুত শুয়ে পড়ল। সোহাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শ্রবণ ধমক দিয়ে বলে, চোখ দিয়ে গিলে খাবি নাকি এখন? খাবার খেয়েছিস তো, এখন ঘুমা। সোহা ফ্রেশ হয়ে এসে রুমের লাইট অফ করে ফোনের ফ্ল্যাশ অন করে বিছানায় উঠে ব্ল্যাঙ্কেট দিয়ে বুক পর্যন্ত ঢেকে শুয়ে পড়ে। ওর এখন ঘুম আসছে না, তাই উল্টো ফিরে ফেসবুক লগ ইন করে। রিলস দেখা ছাড়া দেখার মতো আর কিছুই নেই ওর। রান্নার কথা খেয়াল হতেই ঘাড় ঘুরিয়ে শ্রবণের দিকে তাকায়। রান্না নিয়ে অনেক ভয় ছিল, কিন্তু শ্রবণ সেরকম কিছু বলেনি বা করেনি। রান্না হয়তো ওর ভালো লেগেছে, তাই চুপচাপ আছে। ঘাড় ঘুরিয়ে নেয় আবার। ফেসবুক থেকে বেরিয়ে ইউটিউবে প্রবেশ করে রান্নার ভিডিও দেখার জন্য। শ্রবণ উপর হয়ে 2 হাতে মাথার চুল টেনে ধরে রেখেছে। এই মাথাটা বারবার ওর সঙ্গে বেইমানি করে। এত যন্ত্রণা দেয় ওকে, যা বলার মতো না। মাঝে মধ্যে ইচ্ছে করে শরীর থেকে মাথা আলাদা করে ফেলতে। না থাকবে মাথা আর না থাকবে ব্যথা। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে রাতের শেষ প্রহরে চলে এসেছে। শ্রবণের ছটফটানি আর হালকা গোঙানির আওয়াজে সোহার ঘুম হালকা হয়ে আসে। কান খাড়া করতেই আওয়াজ আরও স্পষ্ট হয়। চোখ মেলে তাকায় অন্ধকারের মধ্যে। শ্রবণ তো ঘুমের মধ্যে এমন শব্দ করে না, এখন পর্যন্ত সোহা শোনেনি। মাঝে মধ্যে চিৎকার করে ওঠে শুধু। ফোনের ফ্ল্যাশ অন করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ঘুরে এসে রুমের লাইট অন করে শ্রবণের দিকে তাকায়। কেমন যেন অদ্ভুত আচরণ করছে আজ। কয়েকবার ডেকেও সাড়া পায় না শ্রবণের কাছ থেকে। গায়ে হাত দেয় ধাক্কা দিয়ে রাখার জন্য, কিন্তু গায়ে হাত দিয়ে চমকে ওঠে সোহা। জ্বরে শ্রবণের গা পড়ে যাচ্ছে। কপালে হাত রেখে জ্বরের মাত্রা আরও ভালোভাবে বুঝতে পারে। সঙ্গে সঙ্গে বুঝতে পারে এই মাত্রা অতিরিক্ত জ্বরের কারণে এমন অদ্ভুত আচরণ করছে ঘুমের মধ্যে। গায়ে ধাক্কা দিয়ে আরও ডাকার পর পিটপিট করে তাকায় শ্রবণ। জ্বরের কারণে চোখ মেলতে পারছে না। নিজের রুমে মেয়ে মানুষ দেখে জ্বরের ঘরে বকা দিয়ে বলে, এই মহিলা, আপনি আমার রুমে কি করছেন? বের হন আমার রুম থেকে। আমার ফ্ল্যাটে আসার সাহস হলো কিভাবে আপনার? ভেতরে কিভাবে আসলেন? সোহা শ্রবণকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ও মহিলা, নিজের বউকেও চিনছে না। ও একা এসেছে নাকি জোর করেই তো নিয়ে এসেছে? শ্রবণ চোখ বন্ধ করে নিয়ে বলে, এই বজ্জাত মহিলা, বের হন আমার রুম আর ফ্ল্যাট থেকে। এই ফ্ল্যাটে মহিলা মানুষদের প্রবেশ নিষেধ, শুধুমাত্র মাজেদা আন্টি বাদে। সোহা ধীর স্বরে বলে, তুমি আমাকে চিনতে পারছো না? না। কে আপনি? আমি সোহা। কোন সোহা? এই ডাইনির বাচ্চা, তুই এখানে কেন? বের হও আমার ফ্ল্যাট থেকে। তুমি তো আমাকে নিয়ে এসেছো। আমি নিয়ে এসেছি? কেন নিয়ে এসেছি? ভুলে গেছো সব? ভালোভাবে মনে করার চেষ্টা করো, আমি তোমার ওয়াইফ। শ্রবণ অবাক হয়ে চোখ টেনে তোলার চেষ্টা করে সোহার দিকে তাকিয়ে বলে, আমি বিয়ে করেছি? হ্যাঁ। কবে? অনেক দিন হয়েছে। শ্রবণ ভাবুক হয়ে যায়। কবে বিয়ে করেছে ভাবতে শুরু করে। কিছুতেই মনে পড়ছে না কবে বিয়ে করেছে। ওর বউ আছে। আশ্চর্য, যে ছেলে মেয়েদের থেকে 100 হাত দূরে থাকে সে বিয়ে করেছে। জ্বরের ঘোরে শ্রবণের অবস্থা নেশাখোরের মাতালের মতো। জ্বরের তীব্রতায় ছটফট করছে। উল্টাপাল্টা কথা বলছে বিড়বিড় করে, আবার ফাঁকে ফাঁকে কাকে যেন গালি দিচ্ছে। বইয়ের কথা ভাবতে গিয়ে এখন সেটাও ভুলে গেছে। কিট বক্স বের করে জ্বরের ওষুধ খোঁজে। H+ ট্যাবলেট আছে 2টো। ওখান থেকে একটা বের করে শ্রবণের শিওরে দাঁড়ায়। এখন ওষুধটা খাওয়ানো গেলেই হয়। ওঠো, ওষুধ খাও, জ্বর ভালো হয়ে যাবে। শ্রবণ বলে না কিছু। সোহার দিকে তাকায়ও না। জ্বরের কারণে শ্রবণের ফর্সার চেহারা লাল হয়ে গেছে। কেমন করছে, মায়া হচ্ছে সোহার। শ্রবণের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলে, ওঠো, জ্বরের ওষুধ খাও, ভালো লাগবে। ওই কুত্তার বাচ্চা শুয়োর আমার টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে। কে? নাম যেন কি ভুলে গেছি। ওঠো, খিদে পেয়েছে আমার। দুপুরে খাইনি, রাতেও খাইনি। খাবো, খাবার নিয়ে আয়। রাতে খাওনি? না। গরুর মাংস দিয়ে ভাতকে খেলো? জানি না। ওষুধটা খাও, সব জানতে পারবো। ওষুধটা খাও, সব জানতে পারবে।
খাবো না ঔষধ, ভাত খাবো। ভাত নিয়ে আয়। সোহা শ্রবণকে শোয়া থেকে তোলার চেষ্টা করে। শ্রবণ উঠবে না, জেদ ধরেছে। খাবো না বালের ঔষধ, খাবার নিয়ে আয়, খিদে আমার পেট চোচো করছে। সোহা কোনো রকমে টেনে টুনে তুলে ওষুধ খাইয়ে দেয় জোর করে। শ্রবণ ওষুধ গিলেই সোহার কাঁধের উপর মাথা এলিয়ে দেয়। নরম স্বরে বাচ্চাদের মতো করে বলে, ভাত খাবো, খিদে পেয়েছে আমার, তুমি শুয়ে থাকো, আমি ভাত নিয়ে আসছি। সোহা উঠে যেতে চাইলে শ্রবণ ছাড়তে নারাজ ওকে। কাঁধে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে রইল। ওর শরীরের তাপে সোহার চামড়ায় যেন ঝলসে যাবে। সোহা নিজের কাঁধ থেকে শ্রবণের মাথা সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, ছাড়ো, ভাত নিয়ে আসি। শ্রবণ নিশ্চুপ হয়ে থাকে। ওর এত গভীর স্পর্শে সোহার শরীর শিউরে উঠছে বারংবার। বুকের ভেতর কম্পন বেড়ে গেছে। অচেনা এই অনুভূতি ছুঁয়ে যাচ্ছে মন মস্তিষ্কে। শ্রবণ ওর কাঁধে মাথা রেখেও বিড়বিড় করে যেন কি বলছে। এতক্ষণের সব ছটফট পাগলামি থেমে গেছে। একদম শান্ত হয়ে বসে আছে। শীত করছে, এখানে শুয়ে পড়ো, ব্ল্যাঙ্কেট দিয়ে শরীর ঢেকে দেই। খাবো, তাহলে ছাড়ো আমাকে। সোহা শ্রবণের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায়। শ্রবণ ঘাড় সোজা করে বসে থাকতে পারছে না, নিজে থেকেই শুয়ে পড়ে। সোহা ব্ল্যাঙ্কেট দিয়ে শরীর ঢেকে দিয়ে রুম থেকে বের হয়। ভয়ে অন্তরাত্মা কাঁপতে শুরু করেছে। সারাদিন খায় না, তখন কিছুই না, আর আজকে রাতের বেলা নাকি খিদে পেয়েছে। আবার বলছে রাতে নাকি খায়নি, অথচ পেট ভরে খেয়ে ঘুমিয়েছিল। এখন খাবো খাবো করে গলা শুকিয়ে ফেলছে। ভয়ে ভয়ে ভাত আর তরকারি গরম করে রুমে ফিরে আসে। ওঠো, ভাত নিয়ে এসেছি। শ্রবণ শরীর টেনে নিয়ে উঠে বসে, তবে মাথা ঠিক রাখতে পারছে না, এদিক ওদিক হলে পড়ে যাচ্ছে। সোহা খুব ভালো করেই বুঝতে পারছে শ্রবণ নিজের হাতে খেতে পারবে না, এখন ওকেই খাইয়ে দিতে হবে। পানির গ্লাস আর প্লেট হাতে নিয়ে বিছানায় উঠে শ্রবণের ডান পাশে বসে। ও বসতে শ্রবণ ওর গা ঘেঁষে বসে কাঁধে মাথা এলিয়ে দেয়। আবার এখানে মাথা রাখলে শান্তি লাগে। ব্ল্যাঙ্কেট দিয়ে বুক পর্যন্ত ঢেকে রেখেছে। সব হাত মেখে কম্পিত হাতে তুলে ধরে শ্রবণের মুখের কাছে। শ্রবণ বিনা বাক্যে বাধ্য ছেলের মতো ভাত মুখে পড়ে নেয়। নাক মুখ কুচকে ভাত গিলে বলে, ভাতে কি দিয়েছিস? এত তেতো কেন? বিশ্রী লাগছে, খাবো না। কেমনটা লাগে? এত কষ্ট করে তাহলে ভাত তরকারি গরম করলো কেন? বলে বলে জোর করে আরো কয়েক লোকমা খাওয়ায় সোহা। পানি খাইয়ে প্লেট গ্লাস একপাশে রেখে হাত ধুয়ে আসে। টাওয়াল ভিজিয়ে এনে জোর করে শরীর মুছিয়ে দেয়। এর জন্য গালিও খায়। চর মারতেও নিয়েছিল, সরে যাওয়ায় লাগেনি। বালতিতে পানি এনে মাথায় পানি ঢেলে দেয়। মাথায় পানি ঢালার ফলে অনেক আরাম পায় শ্রবণ। ভালো লাগছে এখন। শরীর ঠান্ডা হয়ে আসতেই বালতি আর ভেজা টাওয়াল ওয়াশরুমে রেখে আসে। রুমের লাইট অফ করে বিছানায় উঠে শুয়ে পড়ে। শ্রবণ চুপচাপ শুয়ে আছে, নড়ছেও না, চড়ছেও না। ঘুমিয়ে গেছে নাকি? সোহার ভাবনার মাঝেই শ্রবণ এগিয়ে এসে ওকে ব্ল্যাঙ্কেটের ভেতর টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। কি করছো? ছাড়ো আমাকে। চুপ, ডোন্ট ডিস্টার্ব।